অক্সফোর্ডের দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষা শেষ। এ সপ্তাহে আসছে 13 লাখ টিকা। রাতে চীন থেকে পৌঁছেছে সিনোফার্মের 30 লাখ ডোজ। দেশে করোনায় আরও 239 জনের মৃত্যু। নতুন শনাক্ত 15,271 জন। সংক্রমণ পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল 31 আগস্ট পর্যন্ত। আওয়ামী লীগ উপকমিটি থেকে অব্যাহতিপ্রাপ্ত হেলেনা জাহাঙ্গীর গ্রেফতার। গুলশানের বাসায় র্যাবের অভিযানে মাদক অস্ত্র জব্দ। এবং এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব দিতে আপত্তি দেখেন না কাদের, খতিয়ে দেখতে পারে দুদক। Saudi Extreme. Enjoy smooth speed. স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এই মুহূর্তের সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নুজহাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। অপেক্ষার অবসান হতে যাচ্ছে অক্সফোর্ডের এক ডোজ টিকা গ্রহণকারীদের। শনি বা মঙ্গলবার দেশে আসছে অক্সফোর্ডের 13 লাখ টিকা। বাদ পড়া ব্যক্তিরা আগামী সপ্তাহে পাবেন টিকার দ্বিতীয় ডোজ। এদিকে গতরাতে চীন থেকে দেশে এসেছে সিনোফার্মের 30 লাখ ডোজ করোনা টিকা। অক্সফোর্ডের টিকা দিয়ে 7 ফেব্রুয়ারি দেশে শুরু হয় গণটিকা। সেরাম থেকে 1,02 লাখ ডোজ টিকা পায় সরকার। প্রথম ডোজ 58 লাখ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 42 লাখ মানুষ। মজুদ শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ পাননি 14 লাখ টিকা গ্রহীতা। এদের বেশিরভাগের অপেক্ষা 3 মাসের বেশি। অবশেষে মিলতে যাচ্ছে টিকা। শনি ও মঙ্গলবার আসছে অক্সফোর্ডের 13 লাখ ডোজ। কোভ্যাক্স সুবিধার আওতায় টিকা দিচ্ছে জাপান। একই উৎস থেকে গত সপ্তাহেও দেশে এসেছে 2,45,000 টিকা। বাদ পড়া 14 লাখ মানুষ টিকা পাচ্ছেন শিগগিরই। 3 তারিখে যে চালানটি আসবে সেখানে কিন্তু আমাদের অ্যাস্ট্রাজেনেকা সেকেন্ড ডোজের আর কোনো অভাব থাকবে না। সেটা পেলে আমরা 3 তারিখের পর থেকে এটা আমরা বলতে পারবো যে সকল যে নাগরিক যারা দ্বিতীয় ডোজ পায়নি সকলেই পাবেন। এদিকে রাতে দেশে এসেছে সিনোফার্মের 30 লাখ করোনা টিকা। এর আগে সিনোফার্মের আরও 51 লাখ টিকা পেয়েছে সরকার। সব ধরনের টিকা মিলিয়ে এ পর্যন্ত দেশে এসেছে 2,41 লাখ ডোজ। এর মধ্যে 1,27 লাখ টিকা দেওয়া হয়েছে। বাকি টিকা নিয়ে 7 আগস্ট দেশের ইউনিয়ন পর্যায়ে শুরু হচ্ছে টিকাদান। এই অনুযায়ী কিছু টিকা ইতিমধ্যে চলেও গিয়েছে আমাদের জেলাগুলিতে এবং জেলা থেকে উপজেলা স্টোরে চলে যাচ্ছে। কারণ আমাদের শুধুমাত্র টিকা দিলে হয় না, টিকার সাথে আরও সরঞ্জামাদি লাগে, সিরিঞ্জ, সেফটি বক্স, এগুলোও যাচ্ছে আস্তে আস্তে। এবং পাশাপাশি আমাদের এই প্রোগ্রামটা করার জন্য প্রয়োজনীয় যে ট্রেনিং, সেই ট্রেনিংটাও শুরু হয়ে গেছে আজকে থেকে। আজকেও আমরা 5টা ডিভিশনের ট্রেনিং করেছি, কালকে বন্ধ থাকবে, পরশুদিন আবার করব এবং এইভাবে আমাদের 5 তারিখ পর্যন্ত ট্রেনিং চলবে, বিভিন্ন পর্যায়ের ট্রেনিংগুলো। চীন থেকে 3 কোটি ডোজ টিকা কেনার চুক্তি হয়েছে। সেখান থেকে আরও 1,19 লাখ টিকা পাবে বাংলাদেশ। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় গত 24 ঘন্টায় আরও 239 জনের মৃত্যু হয়েছে। এতে দেশে মোট প্রাণহানি দাঁড়ালো 20,255 জনে। আর 52,282 নমুনা পরীক্ষায় নতুন আক্রান্ত 15,271। আর পরীক্ষার বিপরীতে শনাক্তের হার 29.21%। বৃহস্পতিবার সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। ঈদের পর লকডাউনের 7ম দিন পার হলেও করোনায় মৃত্যু সংক্রমণ নিয়ন্ত্রণে আসছে না। বুধবার সকাল 8টা থেকে বৃহস্পতিবার সকাল 8টা পর্যন্ত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 239 জনের। এর মধ্যে পুরুষ 123 এবং নারী 116 জন। 643 ল্যাবে 52,282 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 15,271 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 29.21%। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 12,26,253 জনে। চিকিৎসকরা বলছেন, করোনার ডেল্টা ধরন এতটাই মারাত্মক যে সব বয়সীরা এতে আক্রান্ত হচ্ছেন। যে পরিস্থিতি ভয়ানক খারাপের দিকে যাচ্ছে। এবং আরেকটি তথ্য আপনাকে আমি দিতে চাই, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু সরাসরি এই কোভিড চিকিৎসার সঙ্গে আমরা জড়িত, এখনকার যে পেশেন্টগুলো আসছে, এই পেশেন্টগুলো ডেল্টা ভেরিয়েন্ট যেটি আসছে সেটি কিন্তু কোনো বয়সকেই কিন্তু সেভ করছে না। এবং আমরা চিকিৎসা দিতে কি হিমশিম খেয়ে যাচ্ছি, খুব স্বাভাবিক গতিতে না,
এবং খুব দ্রুত পেশেন্টগুলো খারাপ হচ্ছে। ইভেন আইসিইউতে প্রপার চিকিৎসা পাওয়ার পর্যন্ত অনেক পেশেন্টকে কিন্তু আমরা সেভ করতে পারছি না। এদিকে নতুন করে করোনা থেকে সেরে উঠেছেন 14,336 জন। এ নিয়ে মোট সুস্থ 10,50,220 জন। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে রংপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, রংপুরে করোনার সার্বিক পরিস্থিতি কেমন সেটি জানাবেন, আর একটু জানাবেন যে রোগী বাড়ায় চিকিৎসা সেবা দিতে কি ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। মূলত আসলে বেশ কিছুদিন ধরে যে লকডাউন চলছে, এই লকডাউনের পরে যেটা আমরা দেখতে পেরেছি যে বিষয়টি যে করোনা স্যাম্পল যারা পরীক্ষা করতে আসছে তারা কিন্তু পরীক্ষা করতে তারা হিমশিম খাচ্ছেন, কারণ সেখানে চিকিৎসকের যে সংকট রয়েছে, অথচ যারা নমুনা দিতে আসছেন তাদেরকে কিন্তু একটা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। তা আমরা দেখেছি যে গত 24 ঘন্টা রংপুরে 3 জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন এবং উপসর্গ নিয়ে 4 জন মারা গেছেন। এই মোট 7 জন আসলে উপসর্গ নিয়ে যেটি মারা যাচ্ছেন তা এইটির কিন্তু আসলে এখন পর্যন্ত আমরা দেখেছি যে কোনো ধরনের তালিকা করা হচ্ছে না। আমরা সিভিল সার্জনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে প্রতিদিনই উপসর্গ নিয়ে সারা বিভাগেই অর্থাৎ 15 থেকে 16 জন মারা যায়, কিন্তু ওটি আমাদের কোনো তালিকায় থাকে না। যারা করোনা আক্রান্ত হয়ে করোনা হাসপাতালে মারা যায় এটি তারা তালিকা করে এইটি আসলে জানানো হয়। তবে সব মিলে যে রংপুরে করোনার যে ভয়াবহতা আস্তে আস্তে যে বৃদ্ধি পাচ্ছে, আমরা দেখেছি যে গত করোনার সময় থেকে এ পর্যন্ত 192 জন মারা গেছেন, আর পুরো বিভাগে প্রায় 900 জন মারা গেছেন, অর্থাৎ 893 জন মারা গেছেন পুরো বিভাগে। প্রতিদিনই এই করোনার যে সংক্রমণটা এটি বৃদ্ধি পাচ্ছে। কারণটা হচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু এখন পর্যন্ত সরকারি বিধিনিষেধ তারা মানার যে চেষ্টা এটি কিন্তু কেউ করছেন না। অনেকে মাস্ক না পরেই যাচ্ছেন। আমি কিছুক্ষণ আগে এই শহরের ভেতর দিয়ে প্রবেশ করতেই দেখেছি যে 7 জন লোক একসঙ্গেই অটো রিক্সা পেয়ে যাচ্ছে গাদাগাদি করে। 7 জনের মধ্যে আমরা মাত্র 1 জনের পরনে অর্থাৎ মুখে দেখেছি মাস্ক পরা, আর বাকি কেউ কিন্তু মাস্ক পরে না। আমরা প্রশ্ন করেছিলাম কেন মাস্ক পরা নেই, তারা বলছে কেউ বাড়িতে বিভিন্ন অজুহাতে তারা কিন্তু পার হয়ে যাচ্ছে না। আর আরেকটা বিষয় জানিয়ে রেখেছি, প্রশাসনের পক্ষ থেকে আমরা দেখেছি যে সকাল থেকে কিন্তু অর্থাৎ 10টা পর্যন্ত শহরের কোথাও আমরা প্রশাসনের ছায়াও দেখিনি। তারপরে যখন বের হয়ে আসে তারপরে হয়তো মানুষ কিছু সচেতনতা অবলম্বন করে, তারা বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে কেউ করোনার স্লিপ নিয়ে কিংবা কেউ মেডিকেলের সার্টিফিকেট নিয়ে, কেউ আবার ডাক্তারি কিংবা একটা প্রেসক্রিপশন নিয়ে কিন্তু তারা শহরে প্রবেশ করে। আমরা দেখেছি তারা প্রবেশ করার পরে বিভিন্ন অজুহাত এবং বিভিন্ন ধরনের কথাবার্তা বলেই তারা কিন্তু প্রবেশ করে। এভাবে কিন্তু আমরা দেখেছি যে করোনা সংক্রমণটা আস্তে আস্তেই বেড়ে যাচ্ছে। রংপুরে কিন্তু প্রবেশদ্বার রয়েছে প্রায় 20টির উপরে। 20টি দিয়ে দেখেছি যে বিভিন্ন ধরনের 3 চাকার ইজি বাইকও কিন্তু আমরা ঢুকতে দেখেছি। আপনি নিশ্চয়ই দেখেছেন যে শহরে কিন্তু এখন 7টা একটু বেশি বাজে, তারপরে দেখছেন আপনারা কেমন ধরনের অটো রিক্সা এবং রিক্সায় তারা কিন্তু গাদাগাদি করে চলে আসছেন শহরের পরিবেশ দিয়ে এবং শহরের দিকে। নজরুল ইসলাম জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর রংপুর থেকে। ইউনিসেফের সহযোগিতায় 2 মাস আগে অক্সিজেন প্ল্যান্ট নির্মাণ হলেও সরবরাহ ও গুদামজাত করতে অস্বাভাবিক দর হাঁকছে সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা। চালু করা যাচ্ছে না বরিশাল মেডিকেলের করোনা ইউনিটের অক্সিজেন প্ল্যান্ট। এতে চরম দুর্ভোগের রোগীরা। অক্সিজেন সংকটে প্রতিদিনই বাড়ছে মৃত্যু। ইউনিসেফের সহযোগিতায় বরিশাল শেরেবাংলা মেডিকেলের করোনা ইউনিটের কাছে স্থাপন করা হয়েছে 10,000 লিটারের একটি অক্সিজেন প্ল্যান্ট। 2 মাস আগে এর নির্মাণ শেষ হলেও চুক্তি না হয় এটি চালু হচ্ছে না। প্ল্যান্ট চালুর জন্য অস্বাভাবিক দর হাঁকছে সরবরাহকারী প্রতিষ্ঠান স্পেকট্রা। হাসপাতালে বর্তমানে চালু থাকা প্ল্যান্ট, যেখানে প্রতি 10,000 লিটার লিকুইড অক্সিজেন সরবরাহে 2012 টাকা 50 পয়সা নিচ্ছে, সেখানে নতুন প্ল্যান্টে 15,525 টাকা দাবি করছে স্পেকট্রা। চুক্তিতে একটা রেটের উল্লেখ করা আছে যা লিন্ডের সাথে মিলতেছে না, দরে মিলতেছে না। এই বিধায় আমি প্রশাসনিক নির্দেশনা সহ এই দরপত্র যাচাই বাছাই করার জন্য আমি আমাদের মহাপরিচালকের চিঠি প্রেরণ করেছি। এই অবস্থায় করোনা রোগীদের ইউনিসেফের নতুন অক্সিজেন প্ল্যান্ট চালু নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। প্ল্যান্টে বসিয়েছে, সেখান থেকে আমাদের করোনা রোগীদের জন্য অক্সিজেন চাই। যে লিন্ডাক এবং স্পেকট্রা দুটাই যে প্ল্যান্ট বসছে, দুইটা থেকে যেন আমাদের করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহ হয়। এদিকে করোনা ইউনিটে অক্সিজেন সরবরাহ পয়েন্ট বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে গণপূর্ত বিভাগ। এখনো হসপিটাল কর্তৃপক্ষ আমাদের কাছে চাহিদার প্রেক্ষিতে আমরা এটা প্রাক্কলন পাঠাইছি। এখানে যে আমাদের অক্সিজেনের যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা বাড়াইতে হবে। এখানে যে ভিআই ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে, ওই ট্যাঙ্কটাকে চালু করা দরকার। বরিশাল শেরেবাংলা মেডিকেলে চালু রয়েছে 6,974 লিটারের একটি অক্সিজেন প্ল্যান্ট। বর্তমানে এ থেকে 3,500 লিটার অক্সিজেন পাওয়া যাচ্ছে, আর 750 সিলিন্ডারের সরবরাহ হচ্ছে আরও 7,500 লিটার, যা চাহিদার তুলনায় কম। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
কঠোর লকডাউনের সময় বাড়ার সাথে সাথে প্রতিদিনই বাড়ছে যানবাহন ও মানুষের চলাচল। লকডাউনের ৭ম দিনে বৃহস্পতিবার ঢাকার প্রতিটি প্রবেশ মুখের চেকপোস্টে আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হতে হয় সাধারণ মানুষকে। ঢাকায় আসা বেশিরভাগ মানুষই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। যারা জরুরি প্রয়োজন ছাড়া বের হন তাদের দিতে হয় জরিমানা। ঢাকায় প্রবেশমুখ বাবুবাজার ব্রিজের চিত্র এটি। একদিকে চলছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান, অন্যদিকে ঢাকায় প্রবেশের এমন ঢল। শুধু বাবুবাজার ব্রিজ নয়, ঢাকার প্রতিটি প্রবেশমুখের চিত্রই এমন। কঠোর লকডাউন উপেক্ষা করে বাইরে বের হওয়া মানুষের অধিকাংশই দেখাচ্ছেন যৌক্তিক কারণ। মহাখালী যাবো, একটা টেস্ট আছে, তারপর ডাক্তার দেখাবো, আর নবীনগর থেকে, সাভার নবীনগর থেকে। ব্রিজের ওই পারে নামাই দিছে, আবার ব্রিজের ওই পার থেকে এই পারে আসলাম রিক্সা দিয়ে। এখন আবার ভাঙ্গা যাই, আল্লাহ যাই ভাবে নেয়। আমার ব্যাংক খোলা, আমি এই যে কিছু পার্টি টাকা পাঠাইবে, কিছু পেমেন্ট দিতে হবে, এই জন্যই বের হয়েছি আর কি। যারা যৌক্তিক কারণ দেখাতে পারেননি তাদের করা হয় জরিমানা। আমার ছেলে এখন গেছিল খালার বাড়িতে, সাভার, ওকে আনতে গেছিলাম, তো আনার এখানে আসার পরে এখানে জরিমানা করলো। আর বের হয়েছি বাজারে যাবো, এমন সময় আমাকে আটকাইছে, বললো থামেন, এই জন্য আর কিছু বলে নাই। এখন বলতেছে 200 টাকা ফাইন দিয়ে যান। মানুষের অযথা চলাচল বন্ধে ঢাকার বিভিন্ন পয়েন্টে পরিচালিত হয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান। অযথা ঘোরাফেরা করছেন, তারা যেন অযথা ঘোরাফেরা না করেন। যদি কেউ আমাদেরকে তাদের যৌক্তিক কারণ দেখাতে পারেন, কাগজপত্র দেখাতে পারেন, সেক্ষেত্রে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি। কিন্তু কেউ যদি অযৌক্তিকভাবে ঘোরাফেরা করেন, তাকে আমরা জরিমানা এবং জেলের আওতায় নিয়ে আসছি। এদিকে মানুষের চলাচলের সাথে সড়কে গাড়ি বেড়ে যাওয়ায় ট্রাফিক সিগন্যালে যানবাহনের সারি দেখা যায়। লকডাউনে বের হওয়া অধিকাংশ গাড়ি পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়ে। যারা অনুমতিপ্রাপ্ত তাদেরকে আমরা ঢাকা শহরে এন্ট্রি করার সুযোগ দিচ্ছি, আর যারা আসলে অনুমতিপ্রাপ্ত না তাদের ক্ষেত্রে আমরা প্রসিকিউশন দিচ্ছি, কিছু ক্ষেত্রে গাড়ি ঘোরায় দিচ্ছি। ঢাকার চেকপোস্টগুলোতে সকালের দিকে কড়াকড়ি দেখা যায়, তবে বেলা বাড়ার পর পুলিশের তৎপরতা কমে আসে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা রোধে চলমান লকডাউনের ৮ম দিনের পরিস্থিতি জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, নারায়ণগঞ্জের লকডাউনের পরিস্থিতি কেমন দেখছেন? আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে কিনা? আজকে ৮ দিনের মতো যে লকডাউন চলছে নারায়ণগঞ্জে, আপনি জানেন যে এটা বাণিজ্যিক নগরী, শিল্প বাণিজ্য নগরী। এখানে কিন্তু বিভিন্ন মিল ইন্ডাস্ট্রি সহ সবকিছু যেই বন্ধ থাকার কারণে এইখানকার যেই অধিকাংশ শ্রমিক তারা কিন্তু আসলে নারায়ণগঞ্জে থেকে গেছেন, এবং মার্কেট বিপণী বিতান এবং গণপরিবহন বন্ধ থাকার পরও স্থানীয় যেই লোকজন আছে তারা কিন্তু যানবাহন বিভিন্ন কারণ দেখিয়ে তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে আসছে। এবং গত 7 দিনের হিসেব যদি আপনাকে বলি, এখানে কিন্তু এভারেজে নারায়ণগঞ্জের জেলা প্রশাসনের যেই 23টি ভ্রাম্যমাণ আদালতের টিম তারা কিন্তু প্রতিদিন 50 থেকে 60টি মামলা দিয়েছেন এবং তাদেরকে জরিমানা করেছেন। এবং নারায়ণগঞ্জে প্রায় 30টি চেক পয়েন্টে কিন্তু 6 জন রোগীকে কিন্তু তারা হসপিটালে রাখতে পারছেন না, তাদের বাইরের যে কোনো বেসরকারি বা ঢাকায় তাদের কিন্তু হস্তান্তর করা হচ্ছে। এবং এভারেজে নারায়ণগঞ্জে প্রতিদিন গত 7 দিনের হিসাব অনুযায়ী প্রায় 6 থেকে 700 জন করোনা পরীক্ষা করাচ্ছেন, এবং এর পরবর্তীতে কিন্তু এভারেজে 2 থেকে 250 জন করোনা পজিটিভ আসছে। অর্থাৎ নারায়ণগঞ্জে করোনা পজিটিভের যে আক্রান্তের সংখ্যা সেটা হচ্ছে 30%। তো এই অবস্থার মধ্য দিয়ে যে লকডাউনের যে পরিস্থিতি, আসলে মানুষ লকডাউন বাস্তবায়নের জন্য মানুষকে যেই বিষয়গুলি বিধিনিষেধ দেওয়া হয়েছে, নারায়ণগঞ্জের মানুষ কিন্তু সেই বিষয়গুলি আসলে মানছেন না, এবং করোনার অবস্থা কিন্তু দিন দিন আসলে ভয়াবহতার দিকে যাচ্ছে। এবং এই পর্যন্ত কিন্তু নারায়ণগঞ্জে প্রায় 255 জনের মতো মৃত্যু হয়েছে করোনা আক্রান্ত হয়ে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের সর্বশেষ তথ্য। রাকিবুল হাসান জানাচ্ছিলেন করোনা পরিস্থিতির খবর নারায়ণগঞ্জ থেকে। দেশের শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি 31 আগস্ট পর্যন্ত বাড়িয়েছে সরকার। সারা দেশে করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় ছুটি বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর ফলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে সব শিক্ষা প্রতিষ্ঠান, ইবতেদায়ী ও কওমি মাদ্রাসাগুলোর 31 আগস্টের আগে খুলছে না। শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, অভিভাবকদের স্বাস্থ্য সুরক্ষা ও সার্বিক নিরাপত্তার বিবেচনায় কোভিড-19 সংক্রান্ত জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে পরামর্শ করে ছুটি বাড়ানো হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। করোনা ভাইরাস সংক্রমণের কারণে গত বছরের 17 মাস থেকে 16 মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
গ্রেপ্তার করা হয়েছে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীর। এর আগে তার গুলশানের বাসা অভিযান চালায় র্যাব। বৃহস্পতিবার রাত 8:45টার দিকে তার বাসা অভিযান শুরু হয়। 9:30টার দিকে সেখানে যান র্যাবের নারী সদস্যরা। তার বাসা থেকে জব্দ করা হয় হরিণের চামড়া ও মাদক। সম্প্রতি ফেসবুকে বাংলাদেশ আওয়ামী চাকরিজীবী লীগ নামের একটি সংগঠনের সভাপতি হিসেবে হেলেনা জাহাঙ্গীরের নাম আসায় তাকে উপকমিটির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। বিদেশি মদ, ওয়াকি টকি সেট, ফরেন কারেন্সি, ক্যাসিনো খেলার সরঞ্জাম, হরিণের চামড়া প্রভৃতি আমরা উদ্ধারপূর্বক এখানে জব্দ করেছি। সো এই যে জব্দকৃত আলামত এবং এই সুনির্দিষ্ট অভিযোগের বিষয়ে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য হেলেনা আক্তারকে আমরা গ্রেপ্তার করেছি। এমপি মন্ত্রীদের সম্পদের হিসাব নেওয়ার বিষয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিবরণী দাখিলে কারো আপত্তি থাকার কথা নয়, আর আয়কর রিটার্নে গরমিল থাকলে তাও তদন্ত করে দেখতে পারে দুদক। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এই মুহূর্তে বাংলাদেশে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শতভাগ সততা ও স্বচ্ছতার সঙ্গে সরকার পরিচালনা করছেন। অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে তার সরকারের অবস্থান কঠোর ও স্পষ্ট। এমপি মন্ত্রী কেউই জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। স্বাধীন সংস্থা হিসাবে দুদক যে কোনো অপরাধের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নিতে পারে। ইতিমধ্যে অনেক নেতাকর্মী এমপির বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিয়েছে, কারো কারো দুর্নীতির মামলায় সাজাও হয়েছে। এ সময় তিনি আরও বলেন, প্রতি বছর আয়কর রিটার্নের মাধ্যমেও সম্পদের হিসাব দেয়া হয়। সে হিসাব বা ট্যাক্স দেয়ায় গরমিল থাকলে তাও তদন্ত করে দেখতে পারবে দুদক। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে দুদকের উপর সরকারের পক্ষ থেকে কোনো প্রকার হস্তক্ষেপ বা কোনো প্রকার বাধা নেই। সম্পদের হিসাব বিবরণী দাখিলে আমাদের কারো আপত্তি থাকার কথা নয়। আমি নিজেও সম্পদের হিসাব দিতে প্রস্তুত আছি। এছাড়া সবাইকে শতভাগ মাস্ক পরার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের জানান, প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দেশ থেকে টিকা আসছে, এ নিয়ে কোনো সংকট হবে না। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় নতুন করে হাসপাতালে ভর্তি 181 জন। রোগী বাড়ছে রাজধানীর বাইরেও। এবছর মোট আক্রান্তের 84% চলতি মাসে। এদিকে চলমান অভিযানে লার্ভা পাওয়ায় 2 সিটিতে 5,60,000 টাকা জরিমানা করা হয়েছে। রাজধানীর পাশাপাশি জেলা শহরগুলোতেও ডেঙ্গু পরিস্থিতির অবনতি হচ্ছে। হাসপাতালে বাড়ছে রোগী। এ অবস্থায় জনসচেতনতা কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সঙ্গে চলছে চিরুনি অভিযান। তৃতীয় দিনে লার্ভা পাওয়ায় মামলা হয়েছে 36টি, জরিমানা প্রায় 4.5 লাখ টাকা। উত্তর ঢাকার মেয়র বলছেন, নিজেদের ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলেই ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ সম্ভব। আর এক্ষেত্রে নগরবাসীর সহযোগিতাও চেয়েছেন তিনি। এই করোনার সময় নিজে ঘরে বসে যদি আমরা আমাদের ঘরটাকে 10টায় 10 মিনিট, 10টায় 10 মিনিট, শনিবার 10টায় 10 মিনিট নিজের ঘরের যদি এই অপ্রয়োজনীয় জিনিসপত্রগুলো ফেলে দিই, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে বাঁচতে পারি। এডিস নির্মূলে অভিযান চলছে দক্ষিণ ঢাকায়ও। প্রায় প্রতিটি নির্মাণাধীন ভবনে মিলছে লার্ভা। 15 মামলায় জরিমানা করা হয়েছে 1,18,000 টাকা। ছাদ বাগানের মধ্যে কেউ পানি জমিয়ে রেখেছেন কিনা, নির্মাণাধীন ভবনগুলোও চেক করছি। যাদের বিরুদ্ধে এরকম পাওয়া যাচ্ছে যে অবহেলার কারণে আপনার লার্ভা তৈরি হচ্ছে, আমরা তাদেরকে জরিমানা করছি এবং এক্সট্রিম কেসে আমরা তাদের হয়তো জেল হাজতে প্রেরণ করছি। দেশে নানা হাসপাতালে চিকিৎসাধীন 642 ডেঙ্গু রোগী। এর মধ্যে 618 জনই রাজধানীর বাসিন্দা। এবছর সবচেয়ে বেশি 1920 ডেঙ্গু আক্রান্ত শনাক্ত হয়েছেন শুধু জুলাই মাসেই, যা মোট আক্রান্তের 83.77%।
আর মৃত্যু হয়েছে 4 জনের। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2010-এর আন্তর্জাতিক বাঘ সম্মেলনে দেশে বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিলেও সেই লক্ষ্যে অগ্রগতি সামান্য। গত 3 বছরেও শুরু করা যায়নি বাঘ গণনার কাজ। জানা নেই সুন্দরবনে বর্তমানে বাঘের সংখ্যা। প্রতি 3 বছরে একবার জরিপ হবার কথা থাকলেও শেষ বাঘ শুমারি হয়েছে 2016 সালে। তবে গণনা না হলেও প্রধান বন সংরক্ষক দাবি করেছেন সুন্দরবনে বাঘের সংখ্যা স্থিতিশীল আছে। 2010 সালে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক বাঘ সম্মেলনে এখন বাংলাদেশ, ভারত, নেপাল, চীন সহ বাঘ আছে এমন 13 দেশের সরকার প্রধানরা হত্যা বন্ধ ও 2022 সালের মধ্যে ডোরাকাটা বাঘের সংখ্যা দ্বিগুণ করার প্রতিশ্রুতি আসে সম্মেলন থেকে। তবে গত 1 দশকে দেশে এ বিষয়ে অগ্রগতি সামান্য। 2015 সালের প্রথম শুমারিতে বাঘের সংখ্যা ছিল 106টি, আর 2018 সালে ইনফ্রারেড ক্যামেরা ট্র্যাপিংয়ে জানা যায় বাঘের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 114তে। তাই সুন্দরবনে বাঘের সংখ্যা বাড়ছে এমন দাবি বন বিভাগের। এই 4 বছরের মধ্যে আমাদের টাইগার কনজারভেশনের যে ইনিশিয়েটিভগুলো আমরা নিয়েছিলাম সেইগুলো বাস্তবায়ন করার জন্য আমাদের প্রায় 7.5% বাঘের সংখ্যা আমরা বাড়াতে পেরেছিলাম। এবং আগামী বছরে আমাদের আবার 3rd টাইম ক্যামেরা ট্র্যাপিং এর মাধ্যমে বাঘ জরিপের জন্য আমাদের পরিকল্পনা আছে। এদিকে 2.5 বছরে সুন্দরবনে 4টি মৃত বাঘ উদ্ধার হয়েছে, নেই নতুন বাঘের খবর। অথচ এর মধ্যে নেপালে বাঘের সংখ্যা দ্বিগুণ করেছে ভারত ও ভুটানেও 10 বছরের দ্বিগুণের কাছাকাছি। থাইল্যান্ডে 90টি থেকে এখন 189টি বাঘ রয়েছে। পপুলেশনটা যাতে আর ডিক্লাইন না করে, যেখানে এসেছে সেখানে যাতে থাকে এবং সেখানে আমরা ধীরে ধীরে আগাতে পারি। আমি মনে করি যে আমাদের যথাযথ নজর দেওয়া উচিত, কারণ আমরা এখন অনেক পেছনে আছি আমাদের পার্শ্ববর্তী দেশের তুলনায়। সেই অঙ্গীকার পূরণের ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি। বাঘ রক্ষায় 105 কোটি টাকা ব্যয়ে সুন্দরবন সুরক্ষা প্রকল্প একনেকে অনুমোদন হলেও অর্থ বরাদ্দ হয়নি। আর 40 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত বাঘ সুরক্ষা প্রকল্প বাতিল হয়েছে পরিকল্পনা কমিশনে। যেখান থেকে এই ধরনের প্রকল্পগুলো পাশ হয়ে আসে তারা এটির প্রতি একেবারেই অনীহা। কেন বাঘের পিছনে এত অর্থ খরচ করতে হবে? সুন্দরবন আমাদের গর্বের জায়গা। সেই সুন্দরবনের প্রাকৃতিক পাহারাদার হচ্ছে বাঘ। এখন সেটি যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে সুন্দরবনও কিন্তু আমরা রাখতে পারবো না। গবেষকরা বলছেন বিশ্বের 3890টি বাঘের মধ্যে শ্বাসমূলীয় বনে বাঘ আছে শুধু সুন্দরবনেই। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েকদিনের ভারী বর্ষণে বান্দরবানের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়ি সহ ফসলি জমি, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। এতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। আর জোয়ারের পানিতে কক্সবাজারের 9টি উপজেলায় 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। বাগেরহাটের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী হাজারো পরিবার, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের। টানা বৃষ্টিতে বান্দরবানের মাতামুহুরী ও সাঙ্গু নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। এরই মধ্যে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলের অসংখ্য গ্রাম, পানিবন্দী লামা উপজেলার কয়েক হাজার মানুষ। বিভিন্ন সড়ক তলিয়ে যাওয়ায় বন্ধ রয়েছে লামা ও থানচি উপজেলার সাথে অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ। এদিকে পাহাড় ধসের শঙ্কায় স্থানীয়দের নিরাপদে সরে যেতে মাইকিং করা হচ্ছে। এলাকার প্রায় 300 পরিবারের মতন আজকে পানিবন্দী, কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই, নাই থাকারও কোনো ব্যবস্থা নাই। আমরা বারান্দায় পড়ে আছি, 3 ছেলে নিয়ে সবাই কষ্ট করতেছি। ওয়ার্ড কাউন্সিলর এবং মহিলা কাউন্সিলর মাধ্যমে আমরা নামের তালিকা করতেছি। আমরা দুপুরের মধ্যেই ওদেরকে আমরা ঘরে ঘরে গিয়া বা আশ্রয়কেন্দ্রে গিয়ে আমরা পৌঁছে দেব। ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে কক্সবাজারের 9 উপজেলার 4 শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। ডুবে গেছে বসতঘর, ফসলি জমি আর চিংড়ির ঘের। পানিবন্দী 3 লাখের বেশি মানুষ। আর পাহাড়ি ধসের ঝুঁকিতে আছে অন্তত 5 লাখ মানুষ। যাইতে আছে কোমর পর্যন্ত পানি আছে, আমরা খুবই কষ্টে আছি, কোনো সাহায্য সুবিধা আমরা পাইতে আছি না। আমাদের ঘরে একদম ডুবে গেছে, তো ওখানে যদি কোনো বেড়ি বা থাকতো তাহলে মানে পানি ঢুকতো না। ক্ষতিগ্রস্তদের সহায়তা ও বেড়িবাঁধ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। পানি নেমে যাওয়ার সাথে সাথে বেড়িবাঁধ এবং রাস্তা নির্মাণের কাজ আমরা শেষ করব। সকলকে আমরা অভয় দিচ্ছি, যেখানে পানিবন্দী আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আজকে থেকে সকলের কাছে রান্না করা খাবার আমরা পৌঁছিয়ে দিচ্ছি। এদিকে উপকূলীয় এলাকা বাগেরহাটে টানা বর্ষণে পৌর এলাকা সহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে হাজারো পরিবার, তলিয়ে গেছে অসংখ্য মাছের ঘের। শামীমা রহমান,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের খুলশীতে একটি পাহাড়ের একাংশ ধসে পড়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। পাহাড়ের আশপাশে প্রাণহানি ঠেকাতে 5টি পরিবারকে নিরাপদে সরিয়ে নিয়েছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল 4:45টার দিকে জামিয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। ধসে পড়া মাটির কারণে খুলশীর বাইতুল আমান হাউজিং এলাকার একটি প্রবেশ পথে প্রতিবন্ধকতা তৈরি হয়। ঘটনার পর পাশে থাকা একটি একতলা ভবনের 5টি পরিবারও সাময়িক আটকা পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আটকে থাকা পরিবারগুলোকে নিরাপদ স্থানে নেওয়ার পাশাপাশি সড়কে জমে থাকা মাটি সরিয়ে নেয়। বাড়তি সতর্কতা হিসেবে পাহাড়ে বসবাসরত মাদ্রাসার শিক্ষার্থীদেরও সরে যাবার নির্দেশনা দেওয়া হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। ক্ষতি তেমন হয় নাই, তবে 5টা ফ্যামিলি এর মধ্যে আছে, ঝুঁকির মধ্যে আছে, এদেরকে বের করে দেওয়া হয়েছে। এরা বের করে এরা রাত্রে থাকবে না, এরা থাকলে ঝুঁকির মধ্যে থাকবে। আর উপরে একটা মাদ্রাসা আছে, যদি যে থাকে সব লোক চলে যায়। করোনা পরিস্থিতির অবনতি হওয়ায় জাতীয় শোক দিবস সহ আগস্টের সব কর্মসূচি পালনে সর্বোচ্চ সতর্ক থাকার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। কোনো অবস্থাতেই যেন স্বাস্থ্যবিধি লঙ্ঘিত না হয় সেদিকে থাকছে মূল দৃষ্টি। গণজমায়েত হয় এমন কোনো আয়োজনও এবার থাকছে না। 15ই আগস্ট জাতীয় শোক দিবস। দিনটি সামনে রেখে আগস্ট জুড়েই নানা কর্মসূচি থাকছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর। এছাড়া 5ই আগস্ট শেখ কামালের জন্মদিন, 8ই আগস্ট শেখ ফজিলাতুন্নেসা মুজিবের জন্মদিন, 17ই আগস্ট সারা দেশে একযোগে বোমা হামলা, 21শে আগস্ট গ্রেনেড হামলার দিনেও কর্মসূচি থাকছে দলটির। তবে দেশে করোনা সংক্রমণ শুরুর পর থেকেই পরিবর্তন আসে কর্মসূচি পালনের আঙ্গিকে। গত বছরের তুলনায় এখন পরিস্থিতি আরও উদ্বেগজনক হওয়ায় আগস্টের কর্মসূচির পরিকল্পনায় রক্ষণশীল থাকছে আওয়ামী লীগ। 15ই আগস্ট সহ অন্যান্য যে দিবসগুলো রয়েছে, আমরা যথারীতি সেই স্বাস্থ্যবিধি মেনেই সীমিত পরিসরে আমরা পালন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তবে পরিস্থিতির উপর নির্ভর করবে। সংক্রমণের হার যদি বেড়ে যায়, মৃত্যুর হার যদি বেড়ে যায়, তাহলে তো আমাদের কর্মসূচি সীমিত করা ছাড়া কোনো উপায় থাকছে না। দলের জ্যেষ্ঠ নেতারা বলছেন, আওয়ামী লীগ কোনোভাবেই চায় না দলীয় কর্মসূচি পালন করতে গিয়ে পরিস্থিতি আরও নাজুক হোক। কোনোভাবে স্বাস্থ্যবিধি লঙ্ঘন করা যাবে না। স্বাস্থ্যবিধি লঙ্ঘন হওয়া মাত্রেই আরও বিপদ টেনে নিয়ে আসা, আবার কোভিড আক্রান্ত হওয়া। কাজে কোভিড যাতে আক্রান্ত না হন সেই কারণে সকলকে অনুরোধ করব স্বাস্থ্যবিধি যথার্থভাবে পালন করার জন্য। করোনা সংকট কেটে গেলে আবারও স্বতঃস্ফূর্ততার সঙ্গে আগস্টের কর্মসূচি পালন করা হবে বলেও আশাবাদী আওয়ামী লীগ। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের উন্নয়ন কাজে কয়েক কোটি টাকার অনিয়মের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে প্রস্তুত তদন্ত প্রতিবেদনও, সেই সঙ্গে ভর্তি বাণিজ্য নিয়ে অনিয়মের তদন্ত শুরু করেছে ঢাকা শিক্ষা বোর্ড। ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে উঠেছে ভর্তি বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ। এর প্রেক্ষিতে আর্থিক অনিয়ম তদন্তে নামে শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। এরই মধ্যে তৈরি হয়ে গেছে তাদের প্রতিবেদনও। সেই প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি নিয়ম না মেনে দরপত্র ছাড়াই উন্নয়ন কাজ করেছে কর্তৃপক্ষ। কলেজের আসবাবপত্র না পেয়েই শোধ করা হয়েছে 12,58,000 টাকা। ক্লাসরুমের বেঞ্চ কেনায় 11,16,000 টাকার অনিয়ম। স্কুল ও কলেজের বসুন্ধরা শাখায় নির্মাণ কাজের নিয়ম না মেনে খরচ 1,59,00,000। ভাউচার নেই খেলাধুলার জন্য খরচ করা প্রায় 2.5 লাখ টাকার। গত 3 বছরে আয়ের 1,39,00,000 টাকার ভ্যাট ফাঁকি দেওয়ার প্রমাণও পেয়েছে তদন্ত কমিটি। যত ক্রয় আছে, উন্নয়ন আছে, এখানে কোনো সরকারি বিধিবিধান মানা হয় নাই। ব্যবস্থা নেওয়ার জন্য আমরা এটা মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। মন্ত্রণালয় তাদের প্রক্রিয়া অনুসারে ব্যবস্থা নিবে, এটাই আমরা আশা। সেই উন্নয়ন প্রকল্পের 12 সদস্যের কমিটির আহ্বায়ক পরিচালনা পর্ষদের অভিভাবক প্রতিনিধি সিদ্দিকী নাসির উদ্দিন। তার দাবি, সব কাজ স্বচ্ছতার সঙ্গেই হয়েছে। আমি শুধু যেটুকু টাকা আমার হাত দিয়ে আসছে সেটুকু হিসাব একেবারে পাইকেটা হিসাব দেওয়া আছে। তবে অধ্যক্ষ বলছেন, এসব অনিয়ম নিয়ে তদন্ত করতে বলেছেন তিনি নিজেই। তারা কোনো টেন্ডার করে নাই, পিপিআর ফলো করে নাই, সরকারি যে পিপিআর কাজের ক্ষেত্রে, এবং তারাই কন্ট্রাক্টর, তারাই মেম্বার, তারাই গভর্নিং বডির সদস্য, তারাই সবকিছু।
যারা অনিয়মে জড়িত তাদের শাস্তি দাবি করছেন অভিভাবকরা। আমাদের টাকা এবং এই যে টেন্ডারবিহীন কাজ আমরা মনে করি এখানে কোটি কোটি টাকার কারচুপি হয়েছে। যারা আমাদের টাকা নিয়ে ছিনিবিনি করছে তাদের কঠোর বিচার চাই। এদিকে বিকাতুন্নিসায় ভর্তি বাণিজ্যের অভিযোগ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের তদন্ত চলছে। এর আগেও এখানকার নানা অনিয়মের প্রমাণ মিলেছে, কিন্তু নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। তাই একই ধরনের অনিয়মের পুনরাবৃত্তি ঘটছে। সংশ্লিষ্টরা বলছেন এই অবস্থা কাটাতে হলে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। টাকার বিনিময়ে হত্যা করে গা ঢাকা দিত দুর্গম এলাকায় একটি হত্যা চেষ্টা মামলার তদন্তে এমন এক চক্রের 3 সদস্যকে গ্রেপ্তার করেছেন গোয়েন্দারা। ডিবি বলছে, ভার্সানটেক ক্যান্টনমেন্ট এলাকায় ট্রাস্টের রাজত্ব কায়েম করেছে সন্ত্রাসী যুবরাজ। চাঁদা সংগ্রহে তার আছে 10 জন ভাড়াটে খুনি। এখন তাকে ধরতে চলছে অভিযান। মাটি কাটার ঠিকাদার আরব আলী 15 মার্চ একটি 80 ফুট সোয়ারেজ ড্রেনের কাজ পাওয়ার পর থেকেই চাঁদা দাবি করছিল সন্ত্রাসীরা। দিতে না চাওয়ায় 30 মার্চ তার উপর হামলা হয়। বুকের দিকে যখন তাক করেছে আমি ওর গলিটা পিস্তলটা থাবা দিছি, থাবা দিল ওই পিস্তলটা তখন আমার এখানে লাগছে ওই গলিটা। এ ঘটনায় মামলা হলে তদন্তে নামে গোয়েন্দা পুলিশ। সেদিনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় অস্ত্রসহ 8 থেকে 10 জনের মহড়া। পরে তাদের একজনের অবস্থান চিহ্নিত হয় চাঁদপুরের দুর্গম চরে। ছদ্মবেশে হাইমচরে আসামি ধরতে যায় ডিবি। তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে গ্রেপ্তার করা হয় শাহজাহান সাবুকে। তার তথ্যে কালশি থেকে গ্রেপ্তার করা হয় আরও 2 জনকে। উদ্ধার করা হয় 2টি অস্ত্র ও 3000 ইয়াবা। গুলির ঘটনা ঘটিয়ে কিন্তু একটু দুর্গম এলাকায় চলে যায়। গ্রেপ্তারের বিষয়টা একটু কঠিনই ছিল, কারণ চরের মধ্যে এবং তারা ছদ্মবেশে যে তাদেরকে গ্রেপ্তার করেছে একটা চরে যেহেতু গিয়েছে। ডিএমপি মিডিয়া সেন্টারে গোয়েন্দারা জানান, যুবরাজের নেতৃত্বে ভার্সানটেক ক্যান্টনমেন্ট এলাকায় গড়ে উঠেছে ভাড়াটে খুনি চক্র। সেখানে ঠিকাদার কাজ বা ভবন নির্মাণ করতে গেলেই দাবি করা হয় চাঁদা, দখল করিয়ে দেয় জমি। দাবি না মানলে গুলি চালানোর অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। ঢাকা শহরে কোথাও যদি এইভাবে অবৈধ জায়গা দখল বা চাঁদাবাজি করতে গিয়ে শুটিং এই ঘটনাগুলি ঘটে, আমরা তাদের বিরুদ্ধে তীক্ষ্ণ নজর রেখেছি। কোথাও হলেই তারা গ্রেপ্তার হয়ে যাবে। তো আমাদের অনুরোধ হলো, কোথাও কেউ এই ধরনের সমস্যায় পড়লে আমাদেরকে জানাবেন বা নিকটস্থ থানায় জানাবে। আমরা ঢাকা শহরে এই ধরনের চাঁদাবাজদের কোনো অস্তিত্ব আমরা রাখবো না। এ পর্যন্ত গ্রেপ্তার 3 জনের নামে মামলা আছে 30টি। চক্রটির প্রধান যুবরাজ সহ অন্য সদস্যদের ধরতে গোয়েন্দা অভিযান চলছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় ব্যাপক দুর্ভোগে শেরপুরের বেদে পরিবারগুলো স্থায়ী বাসিন্দা না হওয়ায় পাচ্ছে না সরকারি সহায়তা। পরিবারের সদস্যদের নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করতে হচ্ছে তাদের। শেরপুর সদর উপজেলার ব্রহ্মপুত্র ব্রিজের পাশে বসবাস 40টি বেদে পরিবারের। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে আছে আরও প্রায় 60টি পরিবার। এতদিন এসব বেদে পরিবার গ্রামগঞ্জ ও শহরে সাপের খেলা দেখিয়ে উপার্জন করলেও করোনায় তা বন্ধ। খাদ্য সংকটে মারা গেছে অনেক সাপও। বর্তমানে অর্ধহারে অনাহারে দিন কাটছে তাদের। গ্রামে গেলে আমরা খেলা খোলা দেখায়, তাবিজ তুবিজ বিক্রি করি, মনে করে কিছু করতে পারতেছি না। এখন আমরা ওষুধ পালাও বিক্রি করতে পারছি না, খেলা দেখাতে পারছি না। বাচ্চা কাছে আমাকে কষ্ট আছি, ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না, সাপও ধরতে পারতেছি না, কোনো কানে যাইতে পারতেছি না, খুব অভাব আছে। স্থায়ী বাসিন্দা না হয় এসব বেদে পাচ্ছে না সরকারি সহায়তাও। তবে তাদের সহায়তার আশ্বাস দিচ্ছেন জনপ্রতিনিধিরা। আমরা উপজেলা প্রশাসন বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেবকে আমরা বিষয়টি নিয়ে তাদের সাথে কথা বলে কতগুলো পরিবার আছে তাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছি। করোনাকালে সরকারি সহায়তা চান এসব বেদে পরিবার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনা মহামারীর কারণে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় 1.5 বছরের বেশি সময় বেকার পর্যটন খাতের সাথে জড়িত প্রায় 3000 ট্যুর গাইড। বেশ কয়েক বছর ধরে গাইডকে পেশা হিসেবে বেছে নিচ্ছেন শিক্ষিত তরুণরা। এই অবস্থায় খাদ্য সহায়তার পাশাপাশি প্রণোদনা দেওয়ার পরামর্শ পর্যটন বিশেষজ্ঞদের। দেশে করোনা মহামারী শুরুর পর থেকেই বন্ধ রয়েছে বিদেশি পর্যটকের আগমন। অভ্যন্তরীণ পর্যটনেও বিভিন্ন সময়ে দেয়া হয়েছে নানা বিধিনিষেধ। পর্যটন খাতের ব্যবসা না থাকায় জীবিকা সংকটে পড়েছে এ শিল্পের সাথে যুক্ত প্রায় 40 লাখ মানুষ।
কয়েক বছর ধরেই বিদেশি পর্যটকদের ট্যুর গাইড হিসেবে কাজ করছেন শিক্ষিত তরুণরা। বিভিন্ন জনপ্রিয় পর্যটন কেন্দ্রের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে অতিথিদের ধারণা দিতে তাদের গুরুত্ব অনেক। তবে করোনায় দীর্ঘদিন পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় জীবিকা সংকটে তারা। সকলে এখন বেকার অবস্থা, তো সেই জন্য তাদের জীবনযাপনে এখন খুবই সংকটাপন্ন। ট্যুর গাইড পেশাটাকে টিকিয়ে রাখা অনেক জটিল হয়ে গেছে। অনেকেই তো আছে যারা নতুন পেশার দিকে চলে যাচ্ছে। সরকারের উচিত আমাদের দিকে সুনজর দেওয়া। পর্যটন বিশেষজ্ঞরা বলছেন, করোনার ধাক্কায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত পর্যটন খাত। এই অবস্থায় বাধ্য হয়েই ভিন্ন পেশায় যাচ্ছেন ট্যুর গাইডরাও। এই মুহূর্তে যারা ট্যুর গাইড প্রফেশনটির সাথে সম্পৃক্ত ছিল তারা অনেকেই কিন্তু পেশা পরিবর্তন করেছে, যাদেরকে আমরা বলি ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সে মানুষগুলোকে যদি ধরে রাখতে চাই, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারের একটি থোক বরাদ্দ তাদের জন্য থাকা উচিত। ট্যুরিজম বোর্ড বলছে, বেকার ট্যুর গাইডদের জন্য বিশেষ কোনো বরাদ্দ না থাকলেও তাদের যতটুকু সম্ভব সহায়তা করার চেষ্টা চলছে। ট্যুর গাইড যারা রয়েছে তাদেরকে একটা ট্রেনিং প্রোগ্রামে নিয়ে এসে আমরা হয়তো খুবই সামান্য হলেও এক ধরনের ক্যাশ ট্রান্সফার করতে পারি, এটাই করা যাবে। এছাড়া আমাদের এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে, ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে আসলে খুব একটা সুবিধা দেওয়ার সুযোগ আমাদের কম। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, সেন্ট মার্টিন ও কুয়াকাটায় সবচেয়ে বেশি ট্যুর গাইড কাজ করেন। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনার মৃত্যু 10,000 ছাড়িয়েছে। নতুন আক্রান্ত 6,59,000। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু হয়েছে 42,13,000 মানুষের, আর শনাক্ত 19,73,000-এর বেশি। একদিনে ফের সর্বোচ্চ মৃত্যু ইন্দোনেশিয়া 1,893 জনের। দেশটিতে শনাক্ত হয়েছে 43,000-এর বেশি নতুন রোগী। এক সপ্তাহে দেশটিতে করোনার মৃত্যুর হার 32 ভাগ বেড়েছে। একদিনে 1,354 মৃত্যু নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। ভারতে একদিনের মৃত্যু 549 জনের। এদিকে চীনের নানজিং শহরে ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ বেড়েছে। গেল এক সপ্তাহে দেশটিতে 17 জন বিমানবন্দর কর্মী করোনা আক্রান্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এদিকে জাপানে অলিম্পিক শুরুর পর থেকে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ। একদিনে 9,577 জন নতুন শনাক্ত হয়েছে দেশটিতে। ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ঘোষণা দিয়েছেন, স্বার্থোত্তর নাগরিকদের জন্য টিকা তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ দেওয়া হবে। চীনে গণটিকা কার্যক্রম ও বিধিনিষেধের মধ্যে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে করোনার ভারতীয় ধরন ডেল্টা। সম্প্রতি দেশটির নানজিং বিমানবন্দরের প্রথম শনাক্তের পর এখন পর্যন্ত 200 কাছাকাছি মানুষ নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন। সংক্রমণ ঠেকাতে নানজিংয়ে 90 লাখেরও বেশি মানুষকে লকডাউনের আওতায় আনা হয়েছে। শহরে বন্ধ করে দেওয়া হয়েছে ট্যাক্সি সেবা। বিধিনিষেধ জারি করা হয়েছে সব ধরনের সামাজিক কর্মকাণ্ডে। চীনা গণমাধ্যমের খবর অনুযায়ী প্রথম আক্রান্ত ব্যক্তি পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া উড়োজাহাজ পরিষ্কার করার পর ভাইরাসটি ছড়িয়ে পড়ে। বর্তমানে চীনের করোনার রোগীর বেশিরভাগই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে উদ্বেগ জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে রাজধানী বেইজিংয়ে প্রায় 6 মাস পর প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। আফগানিস্তানের মাটি চীনের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না বলে জানিয়েছে তালেবান। বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে এই বিষয়ে দেশটিকে আশ্বস্ত করেন দেশটিতে সফররত তালেবান প্রতিনিধি দলের সদস্যরা। এদিকে আফগানিস্তানের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা এবং দেশটির অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার কথা জানিয়েছে বেইজিং। সেই সাথে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করার কথা জানিয়েছে তারা। আফগান যুদ্ধের অবসান এবং দেশটির পুনর্গঠনে তালেবান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রকাশ করেছে চীন। সেই সাথে তালেবান ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টকে তালেবান দমন করবে বলে আশা প্রকাশ করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী। আর্চারি শুটিংয়ের পর আজ বাংলাদেশের সুইমিং চ্যালেঞ্জ। বিকেল 4টায় 50 মিটার ফ্রি স্টাইলে লড়বেন দুই বাংলাদেশি সাঁতারু আরিফুল ইসলাম ও জুনাইনা আহমেদ। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির ভিত্তিতে প্যারিসে উচ্চতর প্রশিক্ষণ শেষে টোকিওতে যোগ দিয়েছেন আরিফুল, আর লন্ডন প্রবাসী জুনাইনা ব্রিটেনে সেরেছেন অনুশীলন। শুক্রবার বিকেলে শুরু হচ্ছে দুজনের অলিম্পিক মিশন। ইতিমধ্যে 6 বাংলাদেশি অ্যাথলিটের মধ্যে 3 জন বিদায় নিয়েছেন। 1 আগস্ট ট্র্যাক অ্যান্ড ফিল্ডে জহির রায়হানের অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশের অলিম্পিক মিশন। 5 ম্যাচে টি20 সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া ক্রিকেট দল চার্টার বিমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকেলে পা রাখে ওজিরা।
বিমানবন্দরে বিশেষ ইমিগ্রেশন শেষে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে চলে যায় অতিথিরা। সেখানে 3 দিনের কোয়ারেন্টাইন করবে ক্রিকেটাররা। 3 বছর 10 মাস পর আবারও ঢাকায় মাইটি অস্ট্রেলিয়া। বিকেল 4:10 ঢাকায় অবতরণ করে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে বহনকারী বিশেষ বিমান। বার্বাডোস থেকে দীর্ঘ ভ্রমণ শেষে ঢাকায় পা রাখেন ক্রিকেটাররা। প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক টি-20 সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। বিশেষ ব্যবস্থায় ইমিগ্রেশন সেরেছে অস্ট্রেলিয়া দল। ঝুঁকি এড়াতে বিমানবন্দরে প্রথাগত ইমিগ্রেশনে আপত্তি ছিল অতিথিদের। বাংলাদেশ ক্রিকেট বোর্ডও সফরকারীদের চাওয়া পূরণ করেছে। সবার পাসপোর্ট জীবাণুমুক্ত করে 3 দিন পর ফেরত দেওয়া হবে ক্রিকেটারদের কাছে। বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়া দলের ঠিকানা হয়েছে হোটেল ইন্টারকন্টিনেন্টাল। কঠোর বায়ুবল প্রোটোকলের অংশ হিসেবে বিমানবন্দরের টারমাক থেকেই বাসে করে টিম হোটেলে নেওয়া হয় অস্ট্রেলিয়া দলকে। এখানেই 3 দিন রুম কোয়ারেন্টাইন করতে হবে অজিদের। 1 আগস্ট থেকে শেরে বাংলা স্টেডিয়ামে অনুশীলনে নামবে অস্ট্রেলিয়া দল। তার আগে হবে 2 বার করোনা টেস্ট। 3 দিন রুমবন্দি থেকে অলস থাকতে হবে না অতিথিদের। বিসিবি থেকে প্রত্যেকের রুমে দেয়া হয়েছে জিম ইনস্ট্রুমেন্ট। চোট ও ব্যক্তিগত কারণ মিলিয়ে বাংলাদেশ সফরে আসেননি ওয়ার্নার স্মিথ সহ তারকা ক্রিকেটাররা। শেষ মুহূর্তে ছিটকে গেছেন সীমিত ওভারের অধিনায়ক ফিঞ্চ। বাংলাদেশ সফরে এখনও অধিনায়কের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি ক্রিকেট অস্ট্রেলিয়া। ম্যাথিউ ওয়েড কিংবা অ্যালেক্স ক্যারি অজিদের নেতৃত্ব দিবেন। কুড়ি ওভারের ক্রিকেটে এখন পর্যন্ত 4 বার মুখোমুখি হয়েছে দুদল। প্রত্যেকবারই বাংলাদেশকে হারিয়েছে অস্ট্রেলিয়া। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সফল মিশন শেষে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দর থেকে বেরিয়ে সরাসরি বায়োবাবলে ঢুকেছেন ক্রিকেটার, কোচিং স্টাফরা। অজিদের বধে কৌশলী হওয়ার পরিকল্পনা ম্যানেজমেন্টের। মিরপুরে 5 ম্যাচ টি-20 সিরিজ শুরু হবে 3 আগস্ট। 2007 থেকে 16 4 বিশ্বকাপে 4 টি-20 বাংলাদেশ অস্ট্রেলিয়ার। এর বাইরে 20 ওভারে দেখা নেই। এবার 7 দিনে 5 ম্যাচ খেলবে 2 দল। মিরপুর হোম অফ ক্রিকেটে টাইগারদের বড় সুযোগ মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম সাফল্যের। লম্বা সফর শেষে বিশ্রামের ফুরসত নেই। সুরক্ষা বলের ধকল নিয়ে এবার নামতে হবে অগ্নি পরীক্ষায়। মাহমুদুল্লাহর নেতৃত্বে এবার অজি বধের স্বপ্ন। জিম্বাবুয়েতে হ্যাট্রিক শিরোপায় লক্ষ্য পূরণ হয়েছে। এবার হোম সিরিজে অস্ট্রেলিয়া চ্যালেঞ্জ। দেশে ফিরলেও বাড়ি নয়, সরাসরি টিম হোটেলের বায়োবাবলে প্রবেশ করতে হয়েছে টাইগারদের। যে এরা কিন্তু খালি এখন নাই যে এই ট্যুর থেকে এসে বাবলে ঢুকছে একটা তা না। এর আগে শ্রীলঙ্কা, তারপর নিউজিল্যান্ড, তারপরে ডোমেস্টিক লিগ, তারপর এই জিম্বাবুয়ে সফর এসে আবারও ঢুকছে। সো আমি মনে করি সবারই সেইভাবে জিনিসটা অনুধাবন করা উচিত যে এরা কতটা কষ্ট করছে। ছেলে, মেয়ে, বাপ, বোন, ভাই, মা সবাইকে ফেলে তারা এই দেশের জন্যই খেলে চলেছে। আমরা তাদের যাতে সেভাবেই মূল্যায়ন করি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে 3 দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে মাহমুদুল্লাহ সাকিবদের। এরপর 3 আগস্ট সিরিজ শুরুর আগে মিলবে 2-1 দিন অনুশীলনের সুযোগ। টি-20তে এখনও দুর্বল বাংলাদেশ। জিম্বাবুয়েতে সিরিজ জিতলেও স্বস্তির কারণ নেই। পাওয়ার প্লের মন্থর ব্যাটিং আর উইকেট হারানোর রোগ সারাতে হবে যত দ্রুত সম্ভব। স্লগ ওভার বোলিং আর নরবরে ফিল্ডিংয়েও উন্নতি জরুরি অস্ট্রেলিয়া সিরিজে। ছোট ফরম্যাটের প্রথম দ্বিপাক্ষিক সিরিজ চেনা ময়দানে এবার মোক্ষম সুযোগ অজি বধের ইতিহাস লেখার। সফল জিম্বাবুয়ে মিশন হতে পারে টাইগারদের আত্মবিশ্বাসের রসদ। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে।